বরাদ্দের অর্ধেক টাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, 4 জেলায় চাবি হস্তান্তর, সহমর্মিতায় স্বনির্ভর জাতি গড়ে তোলার তাগিদ প্রধান উপদেষ্টার। চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার, জড়িত সন্দেহে 4 সহপাঠী আটক, ঝগড়ার জেরে হত্যাকাণ্ড দাবি পরিবারের। এবং 2 মাস পর নদীতে ফিরছেন জেলেরা, জাটকা রক্ষায় সফলতা দাবি, ইলিশের উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বরাদ্দের অর্ধেক টাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে 4 জেলায় ঘর বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা থেকে উপকারভোগীদের চাবি হস্তান্তর করা হয়। প্রতিটি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন। শামীমা রহমান শাম্মীর প্রতিবেদন। গত বছরের ভয়াবহ বন্যায় তছনছ হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা। কোথাও কোথাও একতলা পেরিয়ে দোতলায় ছোঁয়ে বানের পানি, নিঃস্ব হয় হাজারো মানুষ। নগদ অর্থ আর ত্রাণ দিয়ে বন্যা দুর্গত সেসব মানুষের পাশে দাঁড়িয়ে নজিরও সৃষ্টি করে দেশবাসী। বন্যা দুর্গত এসব মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ক্ষতিগ্রস্তদের জন্য 300টি ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বরাদ্দ দেয়া হয় 50 কোটি টাকা। জেলা প্রশাসনের সহযোগিতায় পেশা, আয় ও ক্ষয়ক্ষতির ধরন বিবেচনায় করা হয় ক্ষতিগ্রস্তদের তালিকা। দুর্নীতি বন্ধে ঘর নির্মাণের দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে। বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করা হয়েছে। ফেনীর 110টি পরিবার, নোয়াখালীর 90, কুমিল্লার 70 ও চট্টগ্রামের 30 জনকে বুঝিয়ে দেয়া হয় ঘরের চাবি। প্রত্যেকটি ঘরে থাকছে 2টি করে রুম সহ ডাইনিং স্পেস, রান্নাঘর ও বারান্দা। যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের বিশেষ করে আমার অনুরোধ উপকার হয়েছে যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না, আরামসে থাকতে পারবো। ঘর আইছি ইনশাআল্লাহ, আমরা সেনাবাহিনীর যাতে ঘরে আমি দোয়া করি আর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমি শুকরিয়া দেই। বুধবার নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি 4 জেলায় এসব ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গুণগত মান বজায় রেখেই বরাদ্দের প্রায় অর্ধেক খরচে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। আমি বললাম যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে 3 গুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। 2024 সালের আগস্ট-সেপ্টেম্বর মাসের বন্যায় দেশের বিভিন্ন জেলায় 14,269 কোটি 68 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়, আর ক্ষতিগ্রস্ত হয় 9,42,000-এর বেশি মানুষ। শামীমা রহমান শাম্মী, এখন। চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় 7ম শ্রেণীর শিক্ষার্থীকে মেরে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। সকালে কর্ণফুলী নদীর হামিদচর এলাকা থেকে তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে নিহতের 4 স্কুল বন্ধুকে। পরিবারের দাবি, 2 মাস আগের ঝগড়াকে কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে বন্ধুরা। 7ম শ্রেণীর শিশুদের এমন নৃশংসতায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে চট্টগ্রামে। হোসেন জিয়াদের প্রতিবেদন। 12 বছরের আদরের সন্তান রাহাত মায়ের কোল থেকে হারিয়ে গেছে চিরতরে। সন্তানহারা এ মায়ের আহাজারিতে চারপাশে বিষাদের আবহ।
এমন মর্মান্তিক মৃত্যুতে হতবাক স্বজন প্রতিবেশীরা। জানান, নগরীর চাঁদগাঁও সানোয়ারা স্কুলের 7ম শ্রেণীর ছাত্র রাহাত মঙ্গলবার স্কুলে গিয়ে ফেরত না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। শরণাপন্ন হন পুলিশের। বুধবার সকালে কর্ণফুলী নদীর হামিদচর এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পায় পরিবার। পরিবারের দাবি, 2 মাস আগে স্কুলে ঝগড়ার জেরে স্কুল শেষে তাকে নদীর পাশে নিয়ে যায় 10-12 জন সহপাঠী। সেখানে তাকে নির্মমভাবে মেরে নদীতে ফেলে রেখে যায় তারা। এর মধ্যে এক সহপাঠীর স্বীকারোক্তির ভিত্তিতেই মরদেহ খুঁজে পেয়েছেন বলে দাবি তাদের। ওনাকে একেবারে কত বিক্ষত করে ফেলছে, ওর শরীরে কিচ্ছু রাখে নাই। পুরো পরিবারের সবাই আমরা ফাঁসি 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 চাই, ফাঁসি। ওর মা বাবা সবাই সব তস নস করে ফেলছে, এখানে একদম করে ফেলছে। ওকে মারার পর ওকে পানিতে বাসায় দিছে। স্থানীয়রা জানান, পড়াশোনার পাশাপাশি খেলা পাগল ছিল ছোট্ট রাহাত। খেলতো ব্রাদার্স ইউনিয়নে। ক্রিকেটের পারদর্শিতার সাক্ষী মেডেল আর পুরস্কার ছড়িয়ে আছে ঘরের দেয়ালে। এমন মেধাবী শিক্ষার্থী খুন হবেন তা কল্পনাও করেননি কেউ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ও খেলা পাগলা ছিল, ও কখনো গ্যাং নিয়ে হাঁটা নাই, ও সবসময় একা একা থাকতো, খেলা পছন্দ করতো, খেলতো। সামান্য 2 মাস আগে যেটা বলতেছে এমন ঝগড়াঝাটি হয়েছে, এইটাকে ইস্যু করে এইটা হয়েছে, কিন্তু ওই ছেলে তো আছে, এখন রিমান্ডে গেলে সব বাইরে যাবে। ওকে পুলিশে প্রায় 5-6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে, এরপরও আস্তে আস্তে মনে পুলিশকে ইনফরমেশন দিছে। পুলিশ জানায়, এ ঘটনায় তার সহপাঠী 4 বন্ধুকে আটক করা হয়েছে। ঘটনা উদ্ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সহপাঠীদেরকে আমরা জিজ্ঞেস করছি সেটা আসলে ওখানে কিভাবে গেল, কিভাবে পাওয়া গেল, এই বিষয়টা এখনো প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছি। তো দেখা যাচ্ছে পোস্টমর্টম রিপোর্ট আসলে হয়তো বা এই বিষয়টা আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে তার মৃত্যুটা হয়েছে। 7ম শ্রেণীর স্কুল শিক্ষার্থীদের হত্যাকাণ্ডে জড়িয়ে যাওয়ার মতো আচরণে হতবাক সবাই। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। জাটকা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন নদীর অভয়াশ্রমে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে আবারও নদীতে নামবেন জেলেরা। তাই শিকারের প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের প্রায় 50,000 জেলে। জাল আর নৌকা মেরামতের শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটছে জেলেদের। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় আগামীতে বাড়বে ইলিশের উৎপাদন। তালহা জুবাইরের প্রতিবেদন। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গেল মার্চ থেকে চাঁদপুর সহ দেশের 5টি অভয়াশ্রমে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে 1 মে থেকে আবারও নদীতে নামবেন জেলেরা। বর্তমানে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে চাঁদপুরের প্রায় 50,000 জেলে। মাছ ধরার জাল আর নৌকা মেরামতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটছে তাদের। জেলেরা আশা করছেন নদীতে মাছ ধরে ঋণ পরিশোধের সুযোগ মিলবে, এবার ফিরবে আর্থিক সচ্ছলতা। এই 2 মাস দেখা যায় আমগর যে চাল দিছে, এই চাল ভাই আমগো কোনো রকমই হইতাছে না। এই জন্য দেখা যায় বাধ্য হয়ে আমগো অনেক রকম কষ্ট ভোগ করতে হবে। একটি চাল দিছে আর একটি চাল আমরা অন্তরে পাই না। খুশি আছে, অভিযান শেষ হয়ে গেল, আমরা একটা খুশি নাই, কিছু একটা ঈদের মতন লাগবে, সেটা আনন্দ। যদি নালে মা যদি কিছু মতো যাওয়া যদি থাকে আমু এই বেচা সংসার কিস্তিমিস্তি চালামু। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় বাড়বে ইলিশের উৎপাদন। এই কাজে জেলা এবং উপজেলা টাস্কফোর্স সম্মিলিতভাবে আমরা কাজ করেছি। পাশাপাশি জেলেরাও আমাদেরকে এই কাজে সহায়তা করেছে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। আমরা আশা করছি যে এবারে এই জাটকা রক্ষা অভিযান অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হওয়ার কারণেই আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞাকালীন 2 মাস চাঁদপুরের নিবন্ধিত 44,005 জন জেলেকে 40 কেজি করে 4 মাস চাল সহায়তা দেয়া হয়। এই সময়ে টাস্ক ফোর্সের অভিযানে শতাধিক অসাধু জেলেকে জেল জরিমানা করার পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও জাটকা। তালহা জুবাইর, এখন চাঁদপুর।
এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ শিকারে ৩ মাসের নিষেধাজ্ঞা। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিতে এই নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। এ সময় হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় সব বরফকল। নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ শিকার রোধে তৎপর থাকবে প্রশাসন। নিয়মিত চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। প্রাকৃতিক প্রজননের পাশাপাশি অবমুক্ত করা হবে মাছের পোনা। এদিকে মাছ শিকার বন্ধের সময় হওয়ায় এর মধ্যে জাল ও নৌকা নিয়ে ফিরতে শুরু করেছেন জেলেরা। মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২৭,০০০ জেলেকে এ সময় দেওয়া হবে বিশেষ খাদ্য সহায়তা। আম পাড়া ও বাজারজাত করার জন্য আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপদ আম বাজারজাতকরণ শীর্ষক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোশতাক আহমেদ জানান, অপরিপক্ক আম সংগ্রহ, সংরক্ষণ বা বাজারজাতকরণে কোনো ছাড় দেয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি বিভাগের সহায়তায় এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও দেশীয় বৈশাখী আম, ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। এই মৌসুমে আম সংগ্রহ ও পরিবহনে নজরদারি করতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ মনিটরিং টিম কাজ করবে বলেও জানানো হয় সভায়। ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পার্কের বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলা হয়। দুপুরে জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জয়নুল আবেদিন পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। এ সময় পার্কটির ভেতর অবৈধভাবে গড়ে তোলা বেশ কিছু দোকানপাট ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভেঙে ফেলা হয় ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ। মুক্তমঞ্চ ভাঙার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানায় সাংস্কৃতিক কর্মীরা। এ সময় সাংস্কৃতিক কর্মীদের স্থাপনার বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি কেউই। বিদ্যুৎ সংকটে ২ দিন উৎপাদন ব্যাহত হওয়ার পর সকাল থেকে স্বাভাবিক হয়েছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বিভিন্ন কারখানার কার্যক্রম। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে সকাল থেকে পুরোদমে উৎপাদনে ফিরেছে কারখানাগুলো। ডিইপিজেড সূত্র বলছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্ল্যান্টে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত সোমবার দুপুর থেকে ডিইপিজেড এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে উৎপাদন বন্ধ হয়ে যায় বেশিরভাগ কারখানার মালিকরা বলছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার কারণে তাদের জ্বালানি খরচ বাবদ অতিরিক্ত ব্যয় হয়েছে কয়েক কোটি টাকা। মানিকগঞ্জে একটি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুর ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন। দণ্ডপ্রাপ্তরা হলেন শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের পারভেজ হোসেন এবং আলিম। এর মধ্যে পারভেজকে মৃত্যুদণ্ড ও ৫০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে ২০১৬ সালের ২ নভেম্বর রাতে কাজ শেষ করে মাচাইন বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিল্লাল। পথে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ আলিম সহ আরও কয়েকজন। হত্যার পর বিল্লালের লাশ ইছামতি নদীর খালে ফেলে দেন তারা। এই ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ৮ বছর পর এই রায় ঘোষণা করা হয়। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুত বিচার কার্য শেষ করতে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ সকালে সাক্ষ্য দিয়েছেন শিশু আসিয়ার চিকিৎসায় দায়িত্বরত ৩ জন সাক্ষী। সকাল ১০টায় বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে শেষ হয় ১১:৩০টায়। মামলায় মাগুরা ও ফরিদপুর মেডিকেলের ৫ জন চিকিৎসকের উপস্থিত থাকার কথা থাকলেও সাক্ষ্য দিয়েছেন ৩ জন চিকিৎসক। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আসামিদের মাগুরা আদালতে হাজির করা হয়। এই মামলায় পর্যায়ক্রমে ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। গত ৬ মার্চ মাগুরা নিজনান্দু আলী
গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ ঢাকার সিএমএইচে মারা যায় শিশুটি। 13 এপ্রিল মামলার চার্জশিট জমা পড়ে আর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 4 মে ধার্য করা হয়েছে। মেডিকেল এক্সপার্ট হিসাবে যারা দায়িত্বরত ছিলেন তারা আজকে জবানবন্দি দিয়েছেন এবং জবানবন্দির পাশাপাশি তারা ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স মেডিকেল সার্টিফিকেটও তারা প্রডিউস করেছে। আগামী রোববার অবশিষ্ট মেডিকেল এক্সপার্টরা বিজ্ঞ আদালতে এসে হাজির হবেন এবং সাক্ষ্য দেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা 15 তারিখের মধ্যে এই মোকদ্দমার রায় হবে বলে আপনাদেরকে আমরা জানাতে পারি। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv-তে।